বাংলাদেশে স্বাগতম। একটা নতুন দেশে জীবন শুরু করার ব্যাপারটা কিন্তু একই সাথে খুব এক্সাইটিং, আবার একটু টেনশনেরও বটে। আর এর মধ্যে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? ঠিক, নিজের জন্য একটা থাকার জায়গা খুঁজে বের করা। তবে একটা ভালো খবর আছে। এখন ঢাকায় বিদেশিদের জন্য বাসা ভাড়া নেওয়াটা আগের চেয়ে অনেক অনেক সহজ হয়ে গেছে। চলুন আজ আমরা সেটাই জেনে নেব কিভাবে কোনো চাপ ছাড়াই এই কাজটা করে ফেলা যায়। ভাবছেন ঢাকায় শিফট করবেন? মাথায় নিশ্চয়ই হাজারটা প্রশ্ন ঘুরছে। থাকব কোথায়, শুরুটা করব কিভাবে? এগুলো কিন্তু খুব স্বাভাবিক প্রশ্ন। সত্যি বলতে, একটা অচেনা শহরে নিজের জন্য একটা পারফেক্ট বাড়ি খুঁজে বের করা, এটা কিন্তু বেশ বড় একটা চ্যালেঞ্জ। কিন্তু একদম চিন্তা করবেন না, কারণ ঢাকার রেন্টাল মার্কেট মানে বাসা ভাড়ার যে বাজারটা, সেটা এখন অনেকটাই বদলে গেছে। বিশেষ করে যারা বিদেশ থেকে আসছেন তাদের জন্য রেডি টু মুভ ইন অ্যাপার্টমেন্ট পাওয়াটাই এখন একটা নতুন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। মানে ফার্নিশড আর সার্ভিস ডিপার্টমেন্টের কনসেপ্টটা পুরো ব্যাপারটাকে একদম সহজ করে দিয়েছে। তাহলে ঢাকার এই আধুনিক ভাড়ার বাজারটা ঠিক কেমন? এর মূল মন্ত্রটাই হল সুবিধা বা কনভিনিয়েন্স। আর এই মার্কেটটা এখন তৈরি করা হয়েছে আন্তর্জাতিক বাসিন্দা মানে এক্সপার্টদের কথা মাথায় রেখে। তো প্রশ্ন হল, কারা এই ফার্নিশড অ্যাপার্টমেন্টগুলো ভাড়া নিচ্ছেন? দেখুন, তালিকায় আছেন কিন্তু অনেকেই। যেমন ধরুন, বিদেশি কূটনীতিকরা আছেন, বড় বড় কর্পোরেট কোম্পানির পেশাজীবীরা আছেন, আবার যারা অনাবাসী বাংলাদেশে মানে এনআরবি তারাও আছেন। এমনকি ছাত্র বা ইয়াং প্রফেশনালরাও কিন্তু আজকাল এ ধরনের বাসা খুঁজছেন। তার মানে বুঝতেই পারছেন, এখানে একটা বেশ ভালো প্রফেশনাল আর ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে থাকার সুযোগ তৈরি হয়। আচ্ছা, এর সবচেয়ে বড় সুবিধাটা কি বলুন তো? এক কথায় বললে, টেনশন ফ্রি থাকা যায়। একবার ভাবুন, ফার্নিচার কেনার কোনো ঝামেলা নেই, গ্যাস বিদ্যুৎ পানির কানেকশন নেওয়ার কোনো প্যারা নেই। ফলে নতুন পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া বা নিজের আসল কাজে ফোকাস করার জন্য অনেক বেশি সময় হাতে পাওয়া যায়। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার। ওকে, এবার আসি সবচেয়ে জরুরি বিষয়টাতে। সেটা হলো কোন এলাকায় থাকা হবে। দেখুন, ঢাকায় আপনি কোথায় থাকছেন তার উপর কিন্তু আপনার পুরো অভিজ্ঞতাটাই নির্ভর করবে। মানে যাতায়াত, সুযোগ সুবিধা, নিরাপত্তা সবকিছু। এই যে দেখুন, এখানে ঢাকার সবচেয়ে জনপ্রিয় কিছু এলাকার একটা ধারণা দেওয়া আছে। যেমন ধরুন গুলশান আর বাড়িধারা। এগুলোকে বলা হয় ডিপ্লোম্যাটিক জোন। সিনিয়র এক্সপার্টদের জন্য সেরা, কারণ এখানকার সিকিউরিটি আর সুযোগ সুবিধা টপ নচ। আবার বনানীর কথা যদি বলি, ওটা বেশ ভাইব্রেন্ট একটা জায়গা, প্রফেশনালদের জন্য দারুণ। আর যারা একটু লম্বা সময়ের জন্য থাকতে চান বা এয়ারপোর্টের কাছাকাছি থাকতে পছন্দ করেন, তাদের জন্য কিন্তু বসুন্ধরা বা উত্তরা বেশ ভালো অপশন। চলুন গুলশান আর বনানীর মধ্যে পার্থক্যটা আরেকটু ভালোভাবে বুঝি। একদিকে গুলশান হলো বেশ আপস্কেল আর সিকিউর একটা জায়গা, কূটনীতিক বা সিনিয়র এক্সপার্টদের জন্য একদম পারফেক্ট। আর অন্যদিকে বনানী হলো অনেক বেশি মডার্ন, ভাইব্রেন্ট, প্রফেশনাল, যারা একটু সামাজিক জীবন পছন্দ করেন তাদের জন্য আদর্শ। সুতরাং নিজের লাইফস্টাইলের সাথে কোনটা বেশি খাপ খায় সেটা বুঝে এলাকা পছন্দ করাটা খুবই জরুরি। আচ্ছা, এলাকা তো না হয় ঠিক করা গেল। এবার চলুন দেখি একটা অ্যাপার্টমেন্টের ভেতরে কি কি সুবিধা পাওয়া যেতে পারে। তো একটা ফুললি ফার্নিশড অ্যাপার্টমেন্ট বলতে আমরা আসলে কি বুঝি? ঢাকায় কে কি থাকে এগুলোতে? সাধারণত খাট, সোফা, এসি, ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন, স্মার্ট টিভি, ওয়াইফাই, মোটামুটি সবই থাকে। তবে এর মধ্যে দুটো জিনিস কিন্তু অ্যাবসলিউটলি মাস্ট। এক, সার্বক্ষণিক বিদ্যুতের জন্য ব্যাকআপ জেনারেটর। আর দুই, বিল্ডিংয়ের সার্বক্ষণিক নিরাপত্তা। যখন বাসা দেখতে যাবেন, এই চেকলিস্টটা মাথায় রাখলে সুবিধা হবে। আচ্ছা, সুবিধার কথা যদি বলি, তাহলে ফার্নিশড অ্যাপার্টমেন্টের থেকেও এক ধাপ এগিয়ে আছে সার্ভিস ডিপার্টমেন্ট। ব্যাপারটা কি? এটা আসলে একটা ফার্নিশড অ্যাপার্টমেন্টই, কিন্তু সাথে হোটেলের মতো কিছু সার্ভিসও পাওয়া যায়। যেমন ধরুন, নিয়মিত ক্লিনিং সার্ভিস, লন্ড্রি, এমনকি প্রফেশনাল ম্যানেজমেন্টও থাকে। যারা একদমই কোনো ঝামেলা চান না, যেমন সিনিয়র এক্সিকিউটিভরা, তাদের জন্য এটা একটা পারফেক্ট সলিউশন। ওকে, তো বাসা পছন্দ হলো, এলাকাও ঠিক হলো। এবার আসি আসল প্রক্রিয়ায়। কিভাবে বাসা খুঁজবেন আর চুক্তিটা ফাইনাল করবেন? চলুন এই ধাপগুলো একটু দেখে নেওয়া যাক। বাসা খোঁজার জন্য এখন অনেক ভালো ভালো অনলাইন প্ল্যাটফর্ম আছে। যেমন ধরুন রেন্টস কর্পোরেশন বা লিজ.com বিডি। এগুলো বেশ কাজের। আর একটা সহজ উপায় হলো, যারা এক্সপার্টদের জন্য প্রপার্টি ম্যানেজমেন্ট করে এমন কোনো কোম্পানির সাহায্য নেওয়া।
এতে সময় আর ঝুঁকি দুটোই বাঁচে। তবে সবচেয়ে নিরাপদ সোর্স কোনটা জানেন? অন্য এক্সপার্টদের কাছ থেকে পাওয়া সুপারিশ। তাদের অভিজ্ঞতা অনেক কাজে দেয়। চুক্তিপত্রে সই করার আগে এই কয়েকটা প্রশ্ন অবশ্যই করবেন। ১. ভাড়ার সাথে আর কি বিল যুক্ত আছে, মানে ইউটিলিটি বিলগুলো কি ইনক্লুডেড? ২. সিকিউরিটি ডিপোজিট কত দিতে হবে আর সেটা ফেরত পাওয়ার নিয়মটা কি? ৩. বাসার কোনো কিছু নষ্ট হলে মানে মেরামতের খরচটা কে দেবে? ৪. যদি সার্ভিসড অ্যাপার্টমেন্ট হয় তাহলে ঠিক কি সার্ভিস পাওয়া যাবে তার একটা পরিষ্কার তালিকা। আর ৫. চুক্তি শেষ হলে সেটা বাড়ানোর বা সময়ের আগে ছেড়ে দেওয়ার নিয়মকানুন কি? এই সবগুলো বিষয় কিন্তু মুখে মুখে না, লিখিতভাবে পরিষ্কার করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। আর সব কিছুর ওপরে একটা গোল্ডেন রুল আছে। সেটা হলো সবসময় একটা লিখিত চুক্তিপত্র বা রেন্টাল এগ্রিমেন্ট করতে হবে, এবং এই চুক্তিটা অবশ্যই স্ট্যাম্প পেপারে করা উচিত। কারণ এটাই কিন্তু আপনার মূল আইনি সুরক্ষা। ভবিষ্যতে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝি এড়াতে এর থেকে ভালো উপায় আর নেই। আচ্ছা, এবার আসি টাকার হিসাবে। একটা নতুন বাসার জন্য বাজেট করার সময় কোন কোন খরচ মাথায় রাখতে হবে? দেখুন, এক্সপার্টদের জন্য যে এলাকাগুলো জনপ্রিয় সেখানে একটা ভালো মানের অ্যাপার্টমেন্টের মাসিক ভাড়া মোটামুটিভাবে ৩০,০০০ টাকা থেকে শুরু করে ১,৪০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। এই রেঞ্জটা মাথায় রাখলে বাজেট করতে বেশ সুবিধা হবে। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে এই ভাড়ার রেঞ্জটা কিন্তু ঢাকার ওইসব জনপ্রিয় এলাকার জন্য যেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সুযোগ সুবিধা পাওয়া যায়। স্বাভাবিকভাবেই অ্যাপার্টমেন্টের সাইজ, লোকেশন আর কি সুবিধা আছে তার উপর ভিত্তি করে ভাড়া কম বেশি হবে। বাসা নেওয়ার সময় সাধারণত দুটো পেমেন্ট একসাথে করতে হয়। ১. প্রথম মাসের ভাড়া অগ্রিম, আর ২. ১ মাসের ভাড়ার সমান টাকা সিকিউরিটি ডিপোজিট হিসেবে। এখানে একটা জরুরি তথ্য দিয়ে রাখি, আইন অনুযায়ী কিন্তু ১ মাসের ভাড়ার বেশি সিকিউরিটি ডিপোজিট হিসেবে চাওয়া যায় না। আর যে কোনো পেমেন্টের ক্ষেত্রে অফিসিয়াল রসিদ চেয়ে নিতে একদমই ভুলবেন না। তো সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? পুরো ব্যাপারটা সহজ করার জন্য দুটো জিনিস দরকার: ভালো প্রস্তুতি আর সব বিষয়ে স্বচ্ছতা। সবকিছু যদি আগে থেকে জেনে বুঝে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো ঝামেলারই সুযোগ থাকে না। আর যদি ঠিকঠাকভাবে পুরো প্রক্রিয়াটা শেষ করা যায় তাহলে দেখবেন নতুন অ্যাপার্টমেন্টটা শুধু একটা থাকার জায়গা থাকবে না, এটা হয়ে উঠবে সত্যিকারের একটা আপন বাড়ি। আর দিন শেষে তো এটাই আসল উদ্দেশ্য, তাই না? তো বাসা খুঁজে পাওয়ার উপায় তো জানা হয়ে গেল। এবার ভাবুন তো, ঢাকায় এসে নিজের নতুন বাড়িতে ওঠার পর সবার আগে কোন জায়গাটা ঘুরে দেখতে বের হবেন? ঢাকায় নতুন জীবনের জন্য রইল অনেক শুভকামনা।